সকালবেলা সুমনা সদ্য অফিসের পোশাক পরে তৈরি হয়ে নিচে আসে। তার হাতে দুটি চায়ের কাপ থাকে, একটি শাশুড়িমা নীলিমা দেবীর জন্য এবং অন্যটি নিজের জন্য। নীলিমা দেবী তখন সোফায় বসে চশমা নাকের ডগায় নামিয়ে খবরের কাগজ দেখতে থাকে, কিন্তু মন ছিল তার অন্য কোথাও। সুমনা চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে বলে, মা নিন, চাটা খেয়ে নিন, আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, অফিসে একটা জরুরি মিটিং আছে। নীলিমা দেবী চায়ের কাপে চুমুক দিয়ে একটু কাশি দিয়ে বলে, গলাটা বড় শুকিয়ে যাচ্ছে গো বৌমা। তা মিটিং তো থাকবেই, আজকালকার মেয়েদের কত দায়িত্ব বলো তো। তা বলছিলাম কি বৌমা, আসলে তোমার শ্বশুর মশাই তো আমাকে মাসে মাত্র 5,000 টাকা হাত খরচ দেয়, তাতে কি আর আজকালকার দিনে চলে? তোমার কাছে 2,000 টাকা হবে গো। 2,000 টাকা? কিন্তু মা, পরশুই তো আপনাকে 3,000 টাকা দিলাম, পাড়ার বিড়াল আশ্রয় কেন্দ্রের জন্য শুভাকাঙ্ক্ষী চাঁদা হিসেবে। ওরে বাবা, তুমি সেই হিসেব ধরে রেখেছো? ও টাকা তো সামাজিক কাজেই চলে গেল। এবার যে কাজটা, সেটা তো আরো বড় বৈজ্ঞানিক গবেষণা। বৈজ্ঞানিক গবেষণা মানে? আমি ঠিক বুঝলাম না, আপনি কি এবার কোনো গবেষণা করবেন ভাবছেন? আরে না, আমাদের পাড়ার যে বিড়ালটা রোজ রাতে ছাদে আসে মনে আছে? কাল রাতেও আমাদের ছাদে এসে মুখ ভার করে বসেছিল। আমার মনে হচ্ছে ও চরম পুষ্টিহীনতায় ভুগছে। ওর জন্য একদম ইম্পোর্টেড অর্গানিক ক্যাট ফুড আর বিদেশি ক্যাভিয়ার কিনতে হবে। তুমি কি চাও বিড়ালটা অপুষ্টিতে ভুগে আমাদের বাড়ির পরিবেশ নষ্ট করুক? কিন্তু ওটা তো পাড়ার সুমিত বাবুর পোষা বিড়াল, ও তো রোজ পুষ্টিকর খাবারই খায়, তাহলে আপনারা তো চিন্তা কিসের? উফ, সুমিত কি ওকে সঠিক ক্যালোরি মেপে খাওয়ায়? আমি খাওয়ালে ও প্রফুল্ল থাকবে, আমাদের বাড়ির ইকোসিস্টেম ভালো থাকবে। দাও না গো বৌমা, 2,000 টাকা দাও, তোমার তো কত ভালো মাহিনা। সুমনা দীর্ঘশ্বাস ফেলে পার্স থেকে দুটো 1,000-এর নোট বের করে শাশুড়িমাকে দিয়ে বলে, এই নিন। কিন্তু বিড়ালকে ইম্পোর্টেড অর্গানিক ফুড খাওয়ানোর কথা আমি কিন্তু আগে কখনো শুনিনি। যাই হোক, আমি চললাম। তোমার মনটা না একদম সোনার মতো বৌমা, যাও যাও, তোমার মিটিং খুব ভালো হবে। এই শুনে সুমনা অফিসে চলে যায়। কিন্তু দুপুর 2টো নাগাদ সুমনা যখন অফিসে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে ব্যস্ত থাকে, তখন হুট করে আবার তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে শাশুড়িমা। সুমনা ফোন ধরা মাত্রই নীলিমা দেবী কাপা কাপা গলায় বলে ওঠে, বৌমা, ও বৌমা, তুমি কোথায়? আমি তো আর বাঁচবো না গো বৌমা। কেন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আমি কি আকাশকে ফোন করব, নাকি অ্যাম্বুলেন্স ডাকবো? না না, অ্যাম্বুলেন্সে কাজ হবে না, এ রোগ ডাক্তারের নয়, এ রোগ তো গৃহস্থলীর প্রযুক্তির। প্রযুক্তির রোগ মানে? পরিষ্কার করে বলুন তো, ঠিক কি হয়েছে? আসলে আজ দুপুরে আমি একটু ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো আমাদের বাড়ির ফ্রিজ আর টিভির মধ্যে এক অদ্ভুত ডিজিটাল তরঙ্গ তৈরি হয়েছে। যদি এখনই 5,000 টাকা দিয়ে নামি দামি ব্র্যান্ডের ডিজিটাল এনার্জি নিউট্রালাইজার প্রসেসর না কেনা হয়, তবে যে কোনো মুহূর্তে আমাদের সব ইলেকট্রনিক জিনিসপত্র ব্লাস্ট করতে পারে। কি বলছেন কি? ডিজিটাল তরঙ্গের জন্য টিভি ফ্রিজ বাস্ট হবে, আর তার জন্য নিউট্রালাইজার কিনতে হবে? এ কেমন কথা? তুমি বিশ্বাস করছো না? এই দেখো, ফোন করার ঠিক আগে আমাদের ওভেনটা কিন্তু বিপ বিপ শব্দ করলো। এটা বিপজ্জনক তরঙ্গেরই লক্ষণ। দাও না বৌমা, গুগল পে করে 5,000 টাকা পাঠিয়ে দাও, তুমি তো অনলাইনে সব পারো। উফ, ওভেন বিপ করছে মানে খাবার গরম করার সময় শেষ হয়ে গেছে, আর তরঙ্গের ভয়ে আমি 5,000 টাকা পাঠাবো? নীলিমা দেবী এমন সময় ফোনের ওপার থেকে কান্নার নাটক শুরু করে। আমার তো ভাগ্যটাই খারাপ, একখানা বৌমা পেলাম যে সংসারের সুরক্ষার কথা ভাবে না। ঠিক আছে, গ্যাজেটগুলো আগুনে পুড়ে ছাই হোক, তখন বুঝবে, আমি আর কিছু বলবো না। আহ, আপনি কাঁদবেন না প্লিজ। ঠিক আছে, আমি 5,000 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাচ্ছি, কিন্তু এবার যেন সব তরঙ্গ শান্ত থাকে। এই বলে সুমনা শাশুড়িমাকে 5,000 টাকা পাঠিয়ে দেয়। টাকাটা পেয়ে নীলিমা দেবী আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সন্ধ্যাবেলা সুমনা কাজ সেরে বাড়িতে ফিরে দেখে
নীলিমা দেবী মনের সুখে নতুন কেনা একটা ডিজাইনার সিল্ক শাড়ি গায়ে জড়িয়ে আয়নায় মুখ দেখছে। পাশে বসে সুমনার স্বামী আকাশ চা খেতে ব্যস্ত। মা, আপনার বাড়ির ডিজিটাল তরঙ্গ শান্ত হলো? ডিজিটাল তরঙ্গ? কিসের কথা বলছো সুমনা? তোমার মা আজকে দুপুরে ফোন করে 5,000 টাকা নিলেন। বললেন টিভি, ফ্রিজ বাস্ট হওয়া থেকে বাঁচাতে নাকি কোনো ডিজিটাল নিউট্রালাইজার কিনতে হবে। কি বলছো এসব? মা, তুমি আবার সুমনার থেকে টাকা নিয়েছো? আকাশ, তুই বিষয়টা বুঝবি না। ঘরের নিরাপত্তার জন্যই তো টাকাটা নেওয়া। আর সকালে যে 2,000 টাকা নিলেন বিড়ালকে অর্গানিক ক্যাভিয়ার খাওয়ানোর জন্য, সেটাও কি নিরাপত্তার জন্য? মা, সুমনা কষ্ট করে চাকরি করে, তুমি প্রতি সপ্তাহে নতুন নতুন বাহানা বানিয়ে ওর থেকে টাকা নিচ্ছ। গত মাসে বললে তোমার ফিজিওথেরাপিস্ট দেখাবে, 1,000 টাকা নিলে। তারপর দেখলাম সেই টাকায় তুমি 4টে নতুন মেকআপ কিট কিনে আনলে। হ্যাঁ গো হ্যাঁ, আমি তো এই সংসারের খলনায়িকা। বৌমার টাকা চাওয়া মানেই অপরাধ। আমার নিজের কোনো লাইফস্টাইল থাকতে নেই। সামান্য কয়েকটা টাকা চেয়েছি বলে ছেলে বউ দুজনে মিলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। মা, শখ থাকা অপরাধ নয়, কিন্তু আপনি সত্যি কথাটা না বলে নিত্য নতুন কাল্পনিক গল্প বানান কেন? আপনার কিসের জন্য টাকা লাগবে আপনি তো সোজা বললেই পারেন। সোজা বললে তো আমার এই কৃপণ ছেলে টাকা দিত নাকি? তাই তো একটু সৃজনশীল বুদ্ধি খরচ করতে হয়। পরের দিন সকালে সুমনা সিদ্ধান্ত নেয় সে দেখবে তার শাশুড়ি মা সত্যি এত টাকা নিয়ে কি করে। তাই সে অফিস যাওয়ার নাম করে বেরিয়ে পাড়ার মোড়ে চায়ের দোকানের আড়ালে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নীলিমা দেবী দারুণ সেজেগুজে বাড়ি থেকে বেরোন। সোজা পাড়ার অভিজাত লেডিস ক্লাবের দিকে চলে যান। সুমনাও একটা রিক্সা নিয়ে তার পিছন পিছন যায়। লেডিস ক্লাবের ক্যাফেতে গিয়ে নীলিমা দেবী সোজা বসে পড়েন। সেখানে পাড়ার অন্য প্রবীণ এবং ধনী মহিলারাও উপস্থিত থাকে। কি গো নীলিমা, আজ তোমার লেডিস ক্লাবের থিম পার্টিতে কন্ট্রিবিউশন কত? কাল তো বললে 5,000 টাকা দেবে। নীলিমা দেবী গর্ব সহকারে ব্যাগ থেকে নোটের বান্ডিল বের করে বলে, এই নাও পুষ্প। নীলিমা কখনো পিছিয়ে থাকে না। এই যে 5,000 টাকা, আর কালকে সকালে 2,000 দিয়েছিলাম, মোট 7,000 টাকা। উফ নীলিমা, তুমি আমাদের এই প্রবীণ ক্লাবের সত্যিকারের রত্ন। প্রতি সপ্তাহে তুমি সবচেয়ে দামি উপহার আর পার্টি কন্ট্রিবিউশন দাও, কিন্তু এত টাকা তোমার ছেলে দেয় তো? ছেলের কাছে টাকা চাইলে তো সে 1000টা প্রশ্ন করবে। আমার বৌমা দেয়, আমি চাইলেই অমনি পার্স খুলে টাকা বা ক্যাশ বার করে দেয়। একটু আধটু ক্রিয়েটিভ গল্প বলতে হয় আর কি। তবে বৌমার মনটা বড়। হে উপরওয়ালা, আমি ভাবছি মা বোধহয় কোনো সমস্যায় পড়েছেন, আর উনি লেডিস ক্লাবে নিজেকে হাই সোসাইটি প্রমাণ করতে আমার টাকা উড়িয়ে বেড়াচ্ছেন। সেদিন রাতে সুমনা এবং আকাশ নীলিমা দেবীকে নিয়ে খাওয়ার টেবিলে বসে। সুমনা গম্ভীর হলেও মুখে কিছু বলে না, কারণ তার মাথায় তখন অন্য একটা পরিকল্পনা কাজ করে। এমন সময় নীলিমা দেবী আবার মুখমণ্ডল গভীর করে নাটকীয়ভাবে বলেন, বোমা, একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন না, এবার কত টাকা লাগবে আপনার? না মানে এবার বিষয়টা একটু বড়। এবার অজুহাত নয়, সত্যি কথা। আমার একেবারে 25,000 টাকা লাগবে, কারণ আমাদের ওই লেডিস ক্লাবের প্রবীণ সদস্যদের নিয়ে একটা রিফ্রেশিং গোয়া ট্রিপের আয়োজন করা হয়েছে। সবাই যাচ্ছে। সেখানে 5 তারা রিসোর্টে থাকার ব্যবস্থা। আমি যদি না যাই তবে আবার প্রেস্টিজ কোথায় থাকবে বলো তো? পাড়ার পুষ্প আর মিনতি ইতিমধ্যেই কিন্তু বুকিং করে ফেলেছে। ও, তা আপনি পাড়ার ক্লাবে হাই সোসাইটি স্ট্যাটাস বজায় রাখতে গোয়ায় 5 তারা রিসোর্টে যাবেন? তার জন্য 25,000 টাকা লাগবে, তাই তো? মানে তুমি জেনে গেছো? আমি আসলে ওদের কাছে একটু বড়াই করতে গিয়ে, না মানে ওরা সবাই নিজেদের বৌমাদের নিয়ে খুব গল্প করে তো, তাই আমিও। সুমনা এবার নিজের চাল চালতে শুরু করে। সে গম্ভীর মুখে একটি ফাইল বের করে টেবিলের উপর রেখে বলে, মা, আপনার গোয়া যাওয়ার জন্য 25,000 টাকা দিতে আমি রাজি। দাঁড়ান, আমার পুরো কথাটা শুনুন। তবে আমার একটা শর্ত আছে। এই শুনে নীলিমা দেবী খুবই অবাক হয়। এই ফাইলে একটা চুক্তিপত্র আছে। এতে লেখা আছে আগামী 1 বছর আপনি প্রতিদিন সকালে উঠে বাড়ির সব ইনডোর প্ল্যান্টের যত্ন নেবেন।
বিকেলে আমার জন্য 1 কাপ আদা চা বানাবেন। আর পাড়ার ক্লাবে গিয়ে মিনতি দেবী আর পুষ্প দেবীকে বলবেন এই 25,000 টাকা আমার বৌমা আমাকে পার্সোনাল লোন হিসেবে দিয়েছে, যা শোধ করতে আমাকে ঘরের কাজ করতে হবে। কি বলছো কি তুমি? আমি পাড়ার ক্লাবে গিয়ে বলবো আমার বৌমার কাছ থেকে আমি লোন নিয়েছি? আমার সম্মান তো ধুলোয় মিশে যাবে। দুর্দান্ত আইডিয়া সুমনা। মা, তুমি তো বড়াই করতে পছন্দ করো, এবার সত্যিটা বড়াই করে বলো। ওরে বাবা রে, এ কোন যুগে এলাম রে! বৌমা এখন শাশুড়িকে দিয়ে কন্ট্রাক্ট সই করাচ্ছে। আমার নিজের ছেলেও তো বৌমার দিকে। মা, আপনি কাঁদলেও কোনো লাভ নেই। আপনি না বলছিলেন আপনি স্বাচ্ছন্দ্যে টাকা চান? টাকা তো আমি দেব, কিন্তু সম্মানটা তো সঠিক উপায়ে অর্জন করতে হয়, মিথ্যে বাহানা বানিয়ে নয়। নীলিমা দেবী কিছুক্ষণ কান্নার নাটক করার পর বুঝতে পারেন এবার আর তার চালাকি কাজ করবে না। তাই তিনি চোখ মুছে সোজা হয়ে বসে বলেন, ঠিক আছে, চুক্তিপত্রে সই করব না, আর গোয়াতেও যাব না। অত টাকা আমার চাই না। আসলে বৌমা তুমি ঠিকই ধরেছ, পাড়ার ওই মিনতি আর পুষ্প শুধু নিজেদের অহংকার দেখায়। ওদেরকে টেক্কা দিতে গিয়েই তো আমি তোমার কাছে নানান অজুহাতে টাকা চাইতাম। বিড়ালকে ক্যাভিয়ার খাওয়ানো, ডিজিটাল তরঙ্গ সবই আমার বাহানা ছিল। তুমি এত কষ্ট করে চাকরি করো আর আমি সেটা উড়িয়ে মিথ্যে প্রশংসা শুনতাম। আমার সত্যিই ভুল হয়ে গেছে বৌমা, আমাকে ক্ষমা করো। আপনি যদি সোজা বলতেন যে আপনার পাড়ার বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে, আমি কি আপনাকে টাকা দিতাম না? আপনি এই বাড়ির গার্জেন, আপনাকে মিথ্যে গল্প বানাতে হবে কেন? এই নিন 25,000 টাকা আমি আপনাকে এমনিই দিচ্ছি। আপনি ক্লাবের সাথে গোয়া থেকে ঘুরে আসুন, কিন্তু কোনো অহংকার বা মিথ্যে প্রতিযোগিতা দেখানোর জন্য নয়, কেবল নিজের আনন্দের জন্য। এমন কথা শুনে নীলিমা দেবী অত্যন্ত খুশি হয়। তুমি যে কত ভালো গো বৌমা, আমি তোমাকে কত জ্বালাতন করেছি। সত্যি তোমার মতো বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। যাক, শেষ পর্যন্ত এই বাড়ির নাটক শেষ হলো। তা মা, গোয়া গিয়ে আবার ভেবো না যে সমুদ্রের জল ফিল্টার করার জন্য আলাদা টাকা লাগবে। এই বলে সবাই একসাথে হেসে ওঠে। সেদিন থেকে নীলিমা দেবী মিথ্যা কথা বলে বৌমার কাছ থেকে টাকা চাওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেন। উনসানি নামক এক এলাকায় রমেশবাবু এবং লীনা দেবীর নাম অগাধ সম্পত্তি এবং বিলাসিতার জন্যই পরিচিত ছিল। রমেশবাবুর বাড়িতে তার একটিমাত্র মেয়ে হলেও তাকে দেখাশোনা করার জন্য বাড়িতে অনেক চাকর-বাকর ছিল। তাদের মধ্যে কুন্তী দেবী ছিল খুবই পুরানো কাজের লোক, তাই কুন্তী দেবী মৌলালির নারী নক্ষত্র সবকিছুই জানত। একদিন মৌলালি কলেজ থেকে বাড়ি ফিরে আসে। তার বাড়িতে শত কাজের লোক থাকলেও মৌলালির চোখে কেউই পারফেক্ট ছিল না। মা, ওখানে কেউ আছে? থাকলে আমাকে কিছু খাবার দিয়ে যেতে বলো তো, আমার খুব খিদে পেয়েছে। কি গো কুন্তিদি, তুমি যাবে নাকি আমি অন্য কাউকে পাঠাবো? না দিদি, কাউকে পাঠাতে হবে না, আমি বরং গিয়ে দিয়ে আসছি। আর হ্যাঁ, আমি আজ ওর প্রিয় সোনপাপড়ি নিয়ে যাই, দেখবে দিদি, ও অনেক খুশি হবে। এই না না, তুমি এরকম হঠাৎ করে সোনপাপড়ি নিয়ে যেও না। ও এতদিন পর বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, এখনো কি ও তোমার সোনপাপড়ির কথা মনে রেখেছে বলো তো? আরে ম্যাডাম, আপনাকে সে নিয়ে ভাবতে হবে না, আমি ওকে ভালোভাবেই চিনি। দেখবেন ও ছোটবেলার মতোই সোনপাপড়ি দেখে ছুটে আসবে, সোনপাপড়ি থেকে মুখ ঘোরাতেই পারবে না। শত আশা এবং হাসি মুখ নিয়ে কুন্তী দেবী মৌলালিকে তার প্রিয় খাবার সোনপাপড়ি দিতে চায়। দিদিমণি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, তোমার প্রিয় সোনপাপড়ি। কি সোনপাপড়ি আমার প্রিয়? ছি, দেখেই তো আমার কেমন বমি পাচ্ছে। কে তোমাকে এগুলো নিয়ে আসতে বলেছে এখানে? আমি নিজেই এনেছি দিদি। মনে করো ছোটবেলায় তুমি সোনপাপড়ি খেতে খুবই ভালোবাসতে। এক্সকিউজ মি, আমি এখন ছোট নই, ওকে? তোমার ওই ছোট লোকি খাবার তুমিই খাও, আমায় কখনোই ভাব দেখিয়ে দিতে আসবে না, ওকে? আর শোনো, এখন আমার মোমো, পিৎজা, চাউমিন এগুলো খেতে ভালো লাগে। ও আচ্ছা, তোমাকে তো বলেও কোনো লাভ নেই, তুমি তো এমনিও এগুলোর নামই শোনোনি কোনোদিনও। গেট লস্ট ফ্রম হিয়ার, স্টুপিড। মূর্খ কুন্তী দেবী তার ইংরেজি কথাবার্তা বুঝতে না পারলেও লীনা দেবী তার কথা ঠিকই বুঝতে পেরে যায়। তাই তার খুব খারাপ লাগে এবং সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, এই মেয়েকে একটু বুদ্ধি দাও। ও এখন ছোট বড় কাউকেই সম্মান করতে শেখেনি।
মৌলালির কথা শুনে লীনা দেবীর খারাপ লাগলেও কুন্তী দেবী সেদিন একটুও খারাপ লাগেনি। হয়তোবা ইংরেজি না বুঝতে পারার জন্য কিংবা ছোটবেলা থেকেই তাকে মেয়ের মতো ভালোবাসার জন্য সেটা সেই জানতো। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মৌলালি শুয়ে শুয়ে ফোন দেখছিল, তখন এই এই কেউ আছো ওখানে? আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, আর তাড়াতাড়ি নিয়ে এসো, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে। আর হ্যাঁ, জলই নিয়ে আসবে, সেদিনের মতো আবার জন্য অন্য খাবার শোন পাপড়ি এনো না, ওকে? বাড়িতে অন্য কারোর আদেশে দেরি হলেও চলতো, কিন্তু মৌলালির আদেশে দেরি হলেই খুবই বিপদ ছিল। এটা ওখানে কাজ করা সমস্ত কাজের লোকই জানতো। তাড়াতাড়ি করে জল নিয়ে আসতে গিয়ে কুন্তী দেবী পা পিছলে পড়ে যায় এবং জলের গ্লাসটি পড়ে গিয়ে ভেঙে যায়। ব্যাস, দিলে তো গ্লাসটা নষ্ট করে। তুমি কি একটা কাজও ঠিকঠাক করে করতে পারো না? সেদিন সোনপাপড়ি নিয়ে ন্যাকামি করলে আর আজকে গ্লাসটা ভাঙলে, তা তোমার রিপোর্ট তো আমি ভালো দেখছি না, বাবাকে বলতেই হবে। না দিদিমণি, এমন করো না, দাদা বাবুকে বললে উনি আমাকে অনেক খারাপ ভাববেন। তুমি আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ, আমার আর কখনোই ভুল হবে না। সেদিন মৌলালি কুন্তী দেবীর উপরে অনেক রেগে গিয়েছিল। সে তার রাগ মোটেই কমাতে পারছিল না। হয়তো তার বাবার সম্পদের প্রাচুর্যই তাকে এরকম অহংকারী করে তুলেছিল। সে কুন্তী দেবীর নামে লীনা দেবীর কাছে অনেক ছোট বড় কথা বলতে থাকে। আরে থাক না মা, একটাই তো গ্লাস ভেঙেছে, তাতে কি হয়েছে? তুই এরকম করে বলিস না মা, তোর কুন্তী মাসি অনেক ভালো মানুষ, তোকে অনেক ভালোবাসে রে মা। ভালোবাসা মাইফুট, আমার এতটাও অভাব পড়েনি যে একটা কাজের লোকের ভালোবাসার প্রয়োজন পড়বে। তোমাকে বলে কিছুই হবে না, বাবা অফিস থেকে ফিরুক, আমি নিজেই বাবাকে বলবো। না ম্যাডাম, প্লিজ এরকম করো না, আমি তো বললাম যে আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করো। কুন্তী দেবী ও লীনা দেবীর শত মানা করা সত্ত্বেও মৌলালি সেদিন একটিও কথা শোনে না। সেদিন রাত্রেবেলা রমেশবাবু বাড়ি ফিরলে ডিনারের সময় মৌলালি তাকে সব ঘটনা বলে। মৌলালি সিরিয়াস হয়ে বললেও রমেশবাবু তার কথায় তেমন কোনোই গুরুত্ব দিচ্ছিল না। আরে বাবা, আমি তোমাকে একটা কথা বলছি আর তুমি দেখছি সেটাই কোনো গুরুত্বই দিচ্ছ না, ব্যাপারটা কি বলো তো? দেখো মা, যেগুলো গুরুত্ব দেওয়ার সেগুলোর অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। শুধুমাত্র একটা জিনিস শুনে নাও, বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই। আর এই যে লীনা, কুন্তির দিকে আমার জন্য সোনপাপড়ি নিয়ে আসতে বলো। লীনা দেবী কুন্তিকে সোনপাপড়ির কথা বললে সে সেখানে কিছু সোনপাপড়ি নিয়ে আসে। ও আচ্ছা, বুঝলাম, তাহলে তোমাদের সোনপাপড়ি খেতে ভালো লাগে বলে এই গরিব সোনপাপড়ি মাসিকে তোমাদের এত পছন্দ, তাই তো? হ্যাঁ, ভাবলে ভাবতে পারো। আর এই সোনপাপড়িগুলো কুন্তির দিন নিজের হাতে তৈরি, বুঝলে? তোমায় বলেই বা কি লাভ, তুমি তো গরিবদের খাবার ছোবে না, তার স্বাদই বা বুঝবে কিভাবে? হ্যাঁ, খাও না, খাও, বেশি করে খাও। উনি যদি এতই ভালো সোনপাপড়ি বানাতে পারে তাহলে লোকের বাড়িতে কাজ না করে সোনপাপড়ি তো বিক্রি করতে পারতো। বেশ কয়েক মাস কেটে যায়। হঠাৎই একদিন কুন্তী দেবীর খুবই শরীর খারাপ করে, সেই বিছানা সজ্জা হয়ে পড়ে। এটা শুনে মৌলালির খুবই আনন্দ হচ্ছিল। এদিকে মৌলালি খুশি হলেও রমেশবাবু ও লীনা দেবী তাকে নিয়ে খুবই চিন্তায় ছিল। তাকে বড় বড় ডাক্তার থেকে শুরু করে সেবা যত্ন সবকিছুই পরিবারের সদস্যদের মতোই করা হচ্ছিল। এটা দেখে মৌলালি মনে মনে বলে, কাজের লোকটাকে নিয়ে বাবা মা একটু বেশিই বাড়াবাড়ি করছে, আমার তো এগুলো দেখেই কেমন হচ্ছে, ডিসগাস্টিং। সে বাড়িতে বসে বসে এগুলোই ভাবছিল। তখনই রমেশবাবু তার কাছে এসে বলে, মা মৌলালি, কুন্তিদি তোকে দেখতে চাইছে, তুই দয়া করে ওর সামনে চল, ওর শেষ ইচ্ছাটা পূরণ কর। হোয়াটস হ্যাপেন বাবা, এগুলো কি হচ্ছে? উনি কি মরার আগে আমাকে সোনপাপড়ি খাইয়ে যেতে চান? এটাই কি ওনার শেষ ইচ্ছা? আমাকে সোনপাপড়ি না খাইয়ে উনি মরবেন না, তাই তো? আমি কোথাও যাব না, ওই সোনপাপড়ি মাসিকে আমার একটুও পছন্দ নয়। শত না করা সত্ত্বেও রমেশবাবু তাকে জোর করায় শেষে মৌলালি কুন্তী দেবীর সামনে গিয়ে দাঁড়ালে কুন্তী দেবী তাকে দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ব্যাস হয়েছে, এবার আমি আসতে পারি। আর বাবা, তোমরা একটা কাজের লোককে নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। এতদিন ধরে মৌলালির কথা বাচ্চা ভেবে উড়িয়ে দিলেও সেদিন রমেশবাবু মৌলালির কথাই খুবই রেগে যায়। এসো আমার সাথে। তুমি জানতে চাও কুন্তিদি কে?
তাহলে চলো আমার সাথে। এই বলে সে মৌলালিকে বাড়ি থেকে কিছুটা দূরে একটা পড়ে থাকা ঠেলা গাড়ির সামনে নিয়ে যায় এবং বলে, এই যে দেখতে পাচ্ছ এই ঠেলাটি, অনেকদিন আগের কথা, তখন তুমি খুবই ছোট্ট ছিলে। সেদিন এই সোনপাপড়ি নিয়ে যান সোনপাপড়ি। দাদা বাবু, বাড়িতে যাওয়ার সময় কিছুটা সোনপাপড়ি নিয়ে যান না, ছেলে মেয়েরা খুশি হবে আর বৃষ্টির দিনে কম দামে দিয়ে দেব। হে ঈশ্বর, এরা কতই না অসহায়। বাচ্চা মেয়েটিকে সাথে নিয়েই সোনপাপড়ি বিক্রি করছে, হয়তো ওকে কিছুই খেতে দেয়নি। খিদের জ্বালায় বাচ্চাটি কাঁদছে। না দিদি, আমার তো সোনপাপড়ি লাগবে না, আমার বাড়িতে ছেলে মেয়ে নেই। তবে বলছো যখন 1 প্যাকেট দাও, আর এই নাও টাকা, আর বাকি টাকা ফেরত দিতে হবে না, ওটা তোমার মেয়ের জন্য রেখে দাও। হ্যাঁ দাদা বাবু, সে তো ঠিকই আছে, কিন্তু আমার সোনপাপড়ি যেদিন বিক্রি হয় না সেদিন ওকে আমি সোনপাপড়ি খাওয়াই, আর আমি নিজেও সোনপাপড়ি খেয়েই থাকি। সেদিন সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হওয়ার ফলে মেয়েটি ও বাচ্চাটি প্রায় ভিজেই যাচ্ছিল, তাই আমি মায়ায় থাকতে না পেরে তাদের নিজের বাড়িতে নিয়ে আসি। তাদের বসতে বলে কিছু খাবার নিয়ে আসার জন্য রান্নাঘরের মধ্যে চলে যাই। রমেশ, শুনছো? আমায় 1 গ্লাস জল দিয়ে যাও তো। রমেশ, এই যা, এখানে দেখছি কি জল চাইছে, কেউ তো দেখছি সেটা শুনতেই পাচ্ছে না। এক কাজ করি, আমি জলটা দিয়ে আসি। এই বলে কুন্তী দেবী হাতে করে 1 গ্লাস জল নিয়ে বাড়ির মধ্যে গেলে সে সেখানে অসুস্থ লীনা দেবীকে দেখতে পায়। সে এতটাই অসুস্থ ছিল যে ভালোভাবে তাকাতেও পারছিল না। তখনই সেখানে রমেশবাবু আসে। ও, তাহলে তুমি জল নিয়ে এসেছো? আমিও জল দিতেই এসেছিলাম। চলো, তোমাদের জন্য খাবার রেখে এসেছি, খেয়ে নেবে চলো। হ্যাঁ যাচ্ছি বাবু। একটা কথা জিজ্ঞাসা করব, উনি কে আর কি হয়েছে ওনার? ও, তুমি লিনার কথা বলছো? ও আমার স্ত্রী, আর ও খুবই অসুস্থ। আসলে সবই আমার পাপের ফল। বাবু, আপনি কাঁদবেন না, দয়া করে আমাকে বলুন। হ্যাঁ বলছি, বছরখানেক আগের কথা। লিনা তখন গর্ভবতী ছিল। একদিন রাতে ওর শরীর খুবই খারাপ হয় এবং আমি দেরি না করে ওকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানায় যে ওর পেটে বাচ্চা আগে থেকেই মারা গেছে। সেদিনের পর থেকেই লিনা বিছানা সজ্জা হয়ে গিয়েছে, ভালোভাবে কথা বলতেও পারে না। তারা দুজনেই কথা বলছিল, তখনই লীনা দেবী কুন্তির কোলের বাচ্চাকে দেখে খুশি হয়ে যায় এবং সে বলে ওঠে, এই তো এই তো এই তো আমার বাচ্চা। রমেশ, তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনেছো? বলো না রমেশ, বলো না। দাও না দিদি বাচ্চাটা ওর কোলে আজ, ও অনেক দিন পর এসেছে, খুব খুশি হয়েছে। লীনা দেবীর এরকম পাগলামি ও মমতা দেখে এবং রমেশের অনুরোধে কুন্তী দেবী বাচ্চাটিকে তার কোলে দিয়ে দেয়। কিছুক্ষণ পর রমেশবাবু তাকে বাইরে ডেকে বলে, দিদি এখনো অনেকটাই খুশিতে আছে, কিছুক্ষণ পর ভুলে গেলে আমি ওকে তোমার কাছে দিয়ে দেব, কেমন? আমি গরিব হতদরিদ্র মানুষ, কি বা করতে পারবো? ওকে হয়তো মানুষের মতো মানুষই করতে পারবো না, তার থেকে ভালো ওকে এখানেই রেখে যাই। না বাবু, দিদিমণি যখন ওকে দেখে সুস্থ হয়েছে, তাহলে আমি ওকে কেড়ে নিয়ে আবারও ওনাকে অসুস্থ করতে চাই না বাবু। হ্যাঁ, সে তো অনেকটাই খুশির খবর। বলো তোমার কত টাকা চাই? না, আমার টাকা চাই না বাবু, আপনি বরং এক কাজ করুন। সেই তো আমি 5 জনের দরজায় দরজায় গিয়ে সোনপাপড়ি বিক্রি করে খাই, কখনো আবার খাবারও জোটে না। আমি আপনার বাড়িতেই কাজের লোক হিসাবে থাকবো, আপনি শুধু আমাকে 2 বেলা খেতে দেবেন, তাহলে আমি আমার মেয়েকে দেখতে পেয়ে আমিও খুশিতে থাকবো। মৌলালি অনেক বুদ্ধিমান ছিল, তাই রমেশবাবুর কথা শেষ হতে না হতেই সে সেখান থেকে ছুটে কুন্তী দেবীর কাছে যায়। তার বুঝতে বাকি ছিল না যে কুন্তী দেবী তার আসল মা। সে কুন্তী দেবীর মৃতদেহের সামনে এসে খুবই কাঁদতে থাকে। কুন্তী দেবীর সঙ্গে করা সমস্ত খারাপ ব্যবহারগুলো তার মনে পড়তে থাকে, কিন্তু আর কেঁদেও কোনো লাভ ছিল না। বেঁচে থাকতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করলে, মানুষ মারা যাওয়ার পর 1000 চেষ্টা করলেও কিছুই আগের মতো ফিরে পাওয়া সম্ভব নয়।